তৃণমূল কিন্তু কেন্দ্রের নিষেধাজ্ঞার ধারে কাছেও নেই। তারা যেটা বলার চেষ্টা করছেন যে তাদেরকে বিপদে ফেলে যে নেতারা বাইরে আরাম আয়েশে জীবনযাপন করছেন তাদের কথা শুনতে তারা বাধ্য না। আপনি কি মনে করেন বাস্তবায়ন করা যাবে? তাহলে মব বা অনেক মানে এই সরকারের আমলে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যদি কমিশন অ্যাক্টিভ থাকতো, যখন তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এর পরবর্তীতেও তারা হচ্ছে শাহবাগে অবস্থান নেয়। আমাদের প্রতিদিনের আয়োজন টাইমস হেডলাইনে আপনাদের স্বাগত। টাইমস অফ বাংলাদেশে প্রতিদিনই বেশ কিছু আলোচিত খবর প্রকাশিত হয়। এই ধরনের কয়েকটি খবর নিয়ে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি। বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তার দলের নির্বাচনী ম্যানিফেস্টো ঘোষণা করেছে এবং আগামীতে ক্ষমতায় গেলে তার দল এই দেশটাকে কিভাবে চালাবেন, এই দেশের রাজনীতি কেমন হবে, অর্থনীতি কেমন হবে এবং এই দেশের শাসন ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে তিনি বিস্তারিত তুলে ধরেছেন এই ম্যানিফেস্টোতে। এই ম্যানিফেস্টোর নানান দিক নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছে মাহফুজুল্লাহ বাবু। বাবু, মোটা দাগে যদি আপনাকে বলি যে 8টা বা 10টা যে বিষয়গুলো ম্যানিফেস্টোতে উঠে এসেছে, আপনার কাছে কি মনে, কোন বিষয়গুলো প্রাধান্য দিয়েছে? আমি ম্যানিফেস্টোটার দুইটা পার্ট, একটা পলিটিক্যাল অ্যান্ড বাংলাদেশের পলিটিক্যাল কালচারের যে বিষয়গুলো সেটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট সহ সেটা যদি বলি, আর ইকোনমিক পার্ট হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট রাইট নাও। রাজনৈতিক যে ইশতেহারটা এটা আসলে একটা উদার মধ্যপন্থী যে অবস্থান বিএনপির সেটিরই একটা রিফ্লেকশন, যে এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশ কোন পন্থী হবে। অনেক বিতর্ক হচ্ছে যে ভারতপন্থী, পাকিস্তানপন্থী, ইউএসএ পন্থী। আসলে বিএনপি তার যে ব্যাপক গণভিত্তির সাথে বাংলাদেশপন্থী যেটা, যে সবার সাথে ডিপ্লোম্যাটিক এবং ইকোনমিক ডিপ্লোমেসি এই জিনিসগুলো তারা আপহোল্ড করেছে, অ্যান্ড যেটাকে আপনার বলা হয় যে আপনার ডিগনিফাইড একটা পজিশন যে গ্লোবাল ম্যাপে পররাষ্ট্রনীতি, যে সুশাসন, দুর্নীতি দমন। জি, হ্যাঁ, এই বিষয়ে বেশ কিছু কথা বলেছি। জুলাই পরবর্তী যে বাংলাদেশের যে আকাঙ্ক্ষাগুলো, সংস্কারের আকাঙ্ক্ষা, এগুলো মোরলেস সবই তারা আপহোল্ড করেছে। দুদকের সংস্কার করা, পরিবেশ সম্পর্কে যে বিষয়গুলো এসছে, প্রশাসনিক সংস্কার করা, কৃষক কার্ড, তারপরে হচ্ছে ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড কিন্তু এখনও আছে দেশে, রাফলি 60-70 হাজার ফ্যামিলির মতো বোধ হয় এই যে সুবিধাগুলো পাচ্ছেন। এটা আসলে বলা হচ্ছে যে 50 লাখ ফ্যামিলিকে দিয়ে আপনার এটা প্রোগ্রামটা শুরু হবে, যারা তারা প্রতি মাসে পরিবারের নারীরা এটা দায়িত্বে থাকবেন বা এটা রেসিপিয়েন্ট হবেন, 2 থেকে 2.5 হাজার টাকার একটা বেনিফিট তারা পাবেন। আপনি কি মনে করেন বাস্তবায়ন করা যাবে? কিন্তু করতে গেলে তো একটা বিশাল অঙ্কের, প্রত্যেকটাই বাস্তবায়নযোগ্য, কিন্তু বাস্তবায়নের চ্যালেঞ্জ অনেক। লোকজনের সঙ্গে কথা বলেছি, এক্সপার্টদের সঙ্গে, তারাও বলছেন যে এটি বাস্তবায়নযোগ্য, কিন্তু এর জন্য ফ্যামিলি কার্ড অনেক ভালো একটা পদক্ষেপ এবং এটা বছরে মোটামুটি আপনার 1.5 লাখ কোটি টাকার মতো বার্ষিক এত মোটা অঙ্কের অর্থ সংকুলন হবে কিভাবে? ট্যাক্স টু জিডিপি রেশিও যেটি আমাদের 7%-এরও নিচে নেমেছে, ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এখানে তারা যে অনগোয়িং এফোর্ট টু ওভারহল দ্য ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ট্যাক্সেশন সিস্টেম, সেটা তারা কন্টিনিউ করবেন, যাতে 2035 সালের মধ্যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও আপনার 15%-এ যায়। এখন যেটা ট্যাক্স কালেকশন হচ্ছে তার চাইতে বহুগুণ বাড়ানোর টার্গেট, কারণ জিডিপিটাও বাড়ছে একদিকে, আবার তার ডাবলেরও বেশি হচ্ছে পার্সেন্টেজে গ্রো করবে। আই মিন যে 6.5-7 থেকে এটা 15%-এ উন্নীত করা যদি তারা করতে পারেন। মিনওয়াইল 2034 সালে এখনকার যে আপনার যে আমরা অফিসিয়াল জিডিপির এস্টিমেট যেটা এই ফিসকাল ইয়ারের জুন শেষে সেটা $520 বিলিয়ন মতো হবে এই বছর, সেটি 34 সালের মধ্যে আপনার $1 ট্রিলিয়ন উন্নীত করার টার্গেট তারা অ্যানাউন্স করেছেন। অর্থনীতিবিদরা যে লাস্ট কাপল অফ মান্থস তারা এগুলো নিয়ে কথা বলছেন যে আসলে যে 6-6.5-এর বেশি আসলে এই স্ট্রাকচার নিয়ে এটা করা যাবে না। এই স্ট্রাকচার যে ইকোনমিক যে ওভারঅল স্ট্রাকচার, এটিকে আসলে যদি আমূল পরিবর্তন করতে হবে, কর থেকে শুরু করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে, আপনার যে গভর্নেন্স স্ট্রাকচার সবচেয়ে ইম্পর্টেন্ট, যে তার উপরে আপনি জানেন যে ফাইন্যান্সিয়াল সিস্টেমে কত বড় আপনার একটা লুপহোল সৃষ্টি হয়ে আছে ব্যাংকিং সিস্টেমে, ক্যাপিটাল মার্কেট অলমোস্ট নন ফাংশনিং, সেখান থেকে ইনভেস্টমেন্ট উঠে আসছে না। এইসব বিষয়গুলো আসলে দেখতে হবে। আর আরেকটি বিষয় ছিল যে যুব সমাজের উন্নয়ন, তাদের কর্মসংস্থান। গ্র্যাজুয়েটরা যখন কাজ না পাবেন তারা 6 মাস বেকার ভাতা পাবেন, এই ধরনের কিছু প্রোগ্রাম আছে যেটা দ্যাট ক্যান বি, আমরা বলতে পারি, অ্যান্ড এইড টু শিক্ষিত, কিন্তু শিক্ষিত বড় অঙ্কের
যুবকদের যদি আপনি কর্মসংস্থান না দিতে পারেন, তাহলে তো আপনি যে Right. ম্যানিফেস্টোতে যেগুলো বলেছেন, Right. মানে সেগুলো কিন্তু অনেক চ্যালেঞ্জিং হয়ে যাবে আপনার জন্য। কর্মসংস্থানের জন্য বিনিয়োগের জন্য বিনিয়োগ, পরিবেশ উন্নয়ন, তারপরে হচ্ছে যে বিনিয়োগ বাংলাদেশে কেন হয় না। ফর এক্সাম্পল এফডিআই এখন 0.45% অফ দ্য জিডিপি, যেটা 2.5%-এ উন্নীত করার একটা টার্গেট বিএনপি নিয়েছে। তারপরে হচ্ছে যে লোকাল ইনভেস্টমেন্টের জন্য যে প্রায়োরিটি সেক্টর যেগুলো আগেও ছিল, নতুন সেক্টর হিসেবে তারা সেই সেক্টরগুলোকেই নার্সিং করা, তাদেরকে সাপোর্ট দেওয়া একটা বিষয়। তার পাশাপাশি হচ্ছে যে আইটি আর লং টার্মে যে স্কিল বাংলাদেশের একটা প্রবলেম। ক্লাস 12 পর্যন্ত ম্যান্ডেটরি হচ্ছে যে একটা টেকনিক্যাল স্কিল। অর্থনৈতিকভাবে লিফটিং করার জন্য আসলে কি ধরনের পদক্ষেপ নিয়েছে? বাংলাদেশের গাড়িটা যেভাবে এতদিন চলেছে এইভাবে আর চলা যাবে না। ফিসাবিলিল্লাহ যে স্টাইল আমরা বলি, এই স্টাইলে ইকোনমি চালানোর আর কোনো সুযোগ নাই, অ্যাডমিনিস্ট্রেশন চালানোর সুযোগ নেই। ইভেন দ্য পলিটিক্যাল পার্টিজও যদি সেভাবে চলে, জুলাই আসলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আসলে কারো ক্ষমতাই স্থায়ী নয়। দর্শক, বাংলাদেশের 54 বছরের ইতিহাসে এই প্রথম আওয়ামী লীগ কোনো একটি নির্বাচনে অংশ নিতে পারছে না। আপনারা জানেন কেন পারছে না, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলেও আওয়ামী লীগ কিন্তু ভোটের মাঠে নেই সেটা আমরা বলতে পারবো না। আওয়ামী লীগ ভোটের মাঠে নেই সেটা আমরা বলতে পারছি না, কারণ আমরা নানান দিক থেকে খবর পাচ্ছি যে আওয়ামী লীগের ভোটাররা বা সাপোর্টাররা দেশের বিভিন্ন অঞ্চলে তারা সক্রিয়ভাবেও ক্যাম্পেইন এবং ভোটে অংশ নিচ্ছেন। এই বিষয়ে আমাদের একটি স্টোরি করেছেন এম সাইফুল ইসলাম। কিভাবে আসলে আওয়ামী লীগের সাপোর্টাররা বা আওয়ামী লীগের যারা আপনি বলেন নেতাকর্মীরাও আছে, তাদেরকে কিভাবে ভোটের মাঠে দেখা যাচ্ছে? আচ্ছা, আপনি যেমনটি বলছিলেন, আসলে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে দলটির নেতাকর্মীরা কিন্তু এক পর্যায়ে একটা চাপে পড়ে যায়। বিশেষ করে সরকার পতনের পর তাদের এক ধরনের মবের সৃষ্টি হয় বিভিন্ন জায়গায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ছিল সেই জায়গায় তারা বেশ নির্যাতনের শিকার হয়েছে বিভিন্ন কারণে। তো এর পরপরই আমরা দেখলাম যে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে, বিশেষ করে সরকার পতনের আগে যে ছাত্র আন্দোলন ছিল, ছাত্র জনতার আন্দোলন, সেই আন্দোলনে নির্বিচারে মানুষ হত্যা এবং বিভিন্ন তাদের যে বল প্রয়োগ করার যে বিষয় ছিল সেই বিষয়কে কেন্দ্র করে জুলাই যোদ্ধারা তারা একটা সময় রাস্তায় নামে। এর প্রেক্ষাপটে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার 2025 সালের মে মাসে কিন্তু আওয়ামী লীগ কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করে। এরপর আওয়ামী লীগের কার্যক্রম এভাবে কার্যত আর চোখে পড়ে না। মাঝে মধ্যে কিছু মিছিল করার চেষ্টা করে, মাঝে মধ্যে ঝটিকা মিছিল টাইপের। সেই কার্যক্রমের মধ্যেই আওয়ামী লীগ কিন্তু আসলে চলছিল। এই প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর দলটির নেতাকর্মীরা, আমরা বলতে পারি যে এক প্রকার এই নির্বাচনের সুযোগকে কাজে লাগিয়ে তারা আস্তে আস্তে প্রকাশ্যে আসতে শুরু করে। তো আমরা তফসিল ঘোষণার পর থেকে দেখেছি যে আওয়ামী লীগের সিনিয়র নেতারা সবসময় বরাবরই বলে আসার চেষ্টা করছেন যে নো ভোট নো ভোট, অর্থাৎ যে নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না সেখানে আসলে তাদের কোনো কর্মীরা। সেটা কি গ্রাসরুট লেভেলের নেতাকর্মীরা মানছেন যারা বাংলাদেশে আছে? আমরা সাম্প্রতিক সময় এই রিপোর্টটি করতে যেয়ে আমরা বিভিন্ন স্পটে ঘুরেছি এবং সরজমিন যেটি দেখেছি, বিশেষ করে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমি বেশ কিছু সংবাদ কভার করেছি এই বিষয়ে নির্বাচন কেন্দ্রিক। আসলে তৃণমূল কিন্তু কেন্দ্রের নিষেধাজ্ঞার ধারে কাছেও নেই। তারা যেটা বলার চেষ্টা করছেন যে তাদেরকে বিপদে ফেলে যে নেতারা বাইরে আরামায়েশে জীবনযাপন করছেন তাদের কথা শুনতে তারা বাধ্য না। এর পাশাপাশি আরও বেশ কিছু কারণ রয়েছে। বিশেষ করে সরকার পতনের পর তারা যে মবের শিকার বা বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছিলেন, এই সময় কেউ না কেউ তাদের পাশে কিন্তু ছিল। সেটি হতে পারে স্থানীয় বিএনপি নেতারা কর্মীরা, আবার জামায়াতের নেতাকর্মীরা অনেক ক্ষেত্রে ঢাল হয়ে দাঁড়িয়েছে, ইভেন এনসিপি নেতারা অনেক ক্ষেত্রে হেল্প করেছেন, আবার এসব দলের কোনো না কোনো নেতাকর্মী তাদের উপরে কিন্তু নির্যাতন করেছেন, সেটিও বাস্তবতা। সেই বাস্তবতায় তারা যেটি এখন নির্বাচনের মাঠে তারা দেখছেন যে আগামী দিনে তাদের কে নিরাপত্তা দিতে পারবে, তাদের নিরাপত্তার বিষয়টি এখানে মুখ্য ভূমিকা হিসেবে কাজ করছে। সেক্ষেত্রে তারা যার ইচ্ছা মতো, বিশেষ করে বিএনপি কিংবা জামাত সমর্থিত এখন তো ভোটের মাঠে দুটি দলেরই আসলে প্রার্থী রয়েছে, দুটি জোটের, কারো না কারোর পক্ষে তারা অবস্থান নিয়েছেন। অনেক ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রেও তারা কাজ করছে। আমি যেটা বুঝতে পারছি আপনার কথায় যে আসলে পলাতক নেতারা বিদেশ থেকে যাই বলুক না কেন, এখানের আসলে পরিস্থিতি ভিন্ন রকম। এখানে আমার নিরাপত্তা, আমার ব্যবসা বাণিজ্য, আমার পরিবার, আমার ঘর বাড়ি সব কিছুই আছে।
আমাকে এখানে বসবাস করতে হচ্ছে, সো আমাকে আসলে অ্যাডজাস্ট করে আমাকে থাকতে হচ্ছে যে কিভাবে আমি সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারি। এইটা করতে যে তারা কেউ কেউ হয়তো বিএনপির সঙ্গে হয়তো হাত মিলিয়েছে, কেউ জামাতের সঙ্গে হাত মিলিয়েছে, অথবা অন্য দিক থেকে বিএনপি বা জামাতের নেতারাও হয়তো তাদেরকে সাপোর্ট দিয়েছে। তো এই রকম ঘটনা আসলে কেমন সারা বাংলাদেশের চিত্রই কি আমরা এরকম? দেখলাম যে এটি সারা বাংলাদেশের চিত্র। আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা সারা বাংলাদেশেই তাদের মোটামুটি ভোটের অংশগ্রহণ আছে। আপনার স্টোরিতে আসলে কি আছে যে তারা কাকে আসলে সমর্থন দিবেন? আসলে আমরা যেটি নির্বাচনী কাজ করতে যেটি দেখেছি এবং আমাদের অনুসন্ধান যেটি বেরিয়ে এসছে সেটি খুবই স্পষ্ট। সেটি হচ্ছে যে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা আছে অনেক ক্ষেত্রে যে তারা এবার যে গণভোটটি আছে জুলাই সনদ বাস্তবায়ন, বিশেষ করে রাষ্ট্র সংস্কারের যে পরিকল্পনা সরকারের আছে, রাজনৈতিক দলগুলোর কাছে যে ম্যান্ডেট দেওয়া হয়েছে সেক্ষেত্রে তারা না ভোট দেওয়ার জন্য তাদের এক প্রকার বলা আছে যে না ভোট অংশগ্রহণ করার জন্য। একই সঙ্গে দেখা গেছে যে বিএনপির যারা প্রার্থী আছেন তাদের ক্ষেত্রে কাজ করার এক ধরনের নির্দেশনাও তাদের প্রতি ছিল, কিন্তু এই নির্দেশনা কিন্তু তারা খুব একটা মানছেন না। তারা অনেক সময় স্বতন্ত্র প্রার্থীর পক্ষেও কাজ করছেন, জামাতের প্রার্থীর পক্ষেও কাজ করছেন, আবার বিএনপি প্রার্থীর পক্ষেও কাজ মানে করছেন। যে যার যে সুবিধা যার স্বার্থ অনুযায়ী যে যার স্বার্থ না বলে আমরা বলতে পারি যে যার সুবিধা মোতাবেক। এটা এক প্রকার স্বার্থের ভিতরে পড়ে, কারণ তার সুবিধার মধ্যেই তার নিরাপত্তা, তার আগামী দিনের ব্যবসা বাণিজ্য, তার ওই এলাকায় বসবাস করার যে টিকে থাকার যে প্রচেষ্টা। হঠাৎ করে ইনকিলাব মঞ্চ আলোচনায় এসেছে। ইনকিলাব মঞ্চ বেশ কয়েকদিন চুপচাপ ছিল, এখন নতুন কি দাবিতে এবং আজকে আসলে কি ঘটলো? মূলত তারা অনেকদিন যাবতই চাচ্ছিল যে জাতিসংঘ কর্তৃক এই ওসমান হাদির যে হত্যার কাণ্ডটি ঘটেছে ওই হত্যাকাণ্ডটির বিচার হবে, কিন্তু ইতিমধ্যে তারা তাদের দাবি তারা কোনো ধরনের অগ্রগতি তারা দেখছিল না। তো এরকম চলছিল, তারা এই দাবিতেই তারা কয়েকশো মানুষজন জড়ো হয়েছিল। এর পরবর্তীতে দেখা যায় যে প্রায় পৌনে চারটার দিকে হচ্ছে পুলিশের সাথে তাদের সংঘর্ষ। কিন্তু আপনি বলছিলেন যে 2টার দিকে তারা সমাগত হয়, কিন্তু আজকে তো জুম্মার দিন। আপনার কাছে একটু অস্বাভাবিক মনে হয় না যে 2টার দিকেই তারা এত সকাল সকাল তারা সেখানে জমায়েত হয়েছে এবং সরকারের তরফ থেকে একটা কিন্তু আশ্বাস ছিল, তারপরেও তারা মনে হচ্ছিল যে তারা এক ধরনের কিছু একটা ঘটনার তৈরি করতে চায়। আপনার কাছে কি এটা খুব আশ্চর্যজনক মনে হচ্ছে না? বিকেলবেলা সাধারণত দেখা যায় যে শুক্রবার বা অন্য কোনো ছুটির দিনে হয়। তো আজকে তাদের এই জিনিসটা আসলে অবাক করার মতোই। আবার আরেক দিকেও চিন্তা করতে হবে যে আসলে হাদি হত্যার বিচার তারা হয়তো অনেকদিন ধরেই চাচ্ছিল এবং এটা পায়নি, এই জন্য হয়তো তাদের এই জিনিসটা ত্বরান্বিত করেছে। কিন্তু আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে আজকে 3:30টার দিকে বিএনপির আমি ওই প্রসঙ্গে আসতে যাচ্ছিলাম, তার আগে আমি যেটি জানতে চাচ্ছিলাম তাদের মূল দাবিটা কি ছিল? তাদের মূল দাবি একটাই ছিল কাটাকোটা, ওটা হচ্ছে যে হাদি হত্যার বিচার যেন জাতিসংঘ কর্তৃক নিরপেক্ষ একটি তদন্ত হয়, সেটা তারা চাচ্ছিল। তারা দেশের আর কারো উপর বিশ্বাস রাখতে চাচ্ছে না। সরকার পরে তো শুধু আশ্বাসই দেয়নি, সরকার পরে ঘোষণা দিয়েছে যে জাতিসংঘকে তারা আহ্বান জানাবে। এরপরেও আমরা দেখছি যে ইনকিলাব মঞ্চ তাদের আন্দোলন কন্টিনিউ করে যাচ্ছে। তাহলে সরকারের আশ্বাসে কি তারা আশ্বস্ত হতে পারছে না? ঘটনা প্রবাহ তো তাই বলছে যে সরকারের আশ্বাসে তারা আশ্বস্ত হতে পারছে না, কারণ আজকে যখন তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এর পরবর্তীতেও তারা হচ্ছে শাহবাগে অবস্থান নেয় এবং শাহবাগের সেখানেও পুলিশের সাথে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। তো মূলত যেহেতু সামনে নির্বাচন, সরকারকে আসলে কঠোর হতেই হবে। তারা আহ্বান জানানো ছাড়া তো আপাতত কিছু করতে পারছে না, কারণ জাতিসংঘকে আমি যদি আজকে সরকার যদি আজকে আহ্বানও জানায়, তাদের ক্ষেত্র থেকে কোনো কনফার্মেশন সরকারের তরফ থেকে তো সরকার যতটুকু করে সেটা করেছে, কিন্তু ইনকিলাব মঞ্চ সেটা মানছে না, তারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছে। আপনি যেটি বলছিলেন যে আজকে আমরা জানি যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান আজকে বিএনপির ম্যানিফেস্টো দিয়েছেন এবং সেটা 3:30টার দিকে শুরু হয়েছে। আর ইনকিলাব মঞ্চ 2টা থেকে তারা জমায়েত হয়েছে এবং 4টার আগেই তাদের সঙ্গে একটা ঝামেলা বেড়েছে। আমরা মিডিয়াতে যেটা দেখেছি যে অধিকাংশ মিডিয়ায় হচ্ছে যে তারেক রহমানের সেই ম্যানিফেস্টো সেটা লাইভ দেখাচ্ছিল, কিন্তু ইনকিলাব মঞ্চের এই ঘটনার পরে সব মিডিয়াগুলো কিন্তু ইনকিলাব মঞ্চের ঘটনাতে চলে গেছে। আমরা এক ধরনের অভিযোগ শুনছি যেটা একটা পরিকল্পিতভাবে ইনকিলাব মঞ্চের এই ঘটনা হয়েছে। তাতে সুনির্দিষ্টভাবে তারা বলতে চাচ্ছে যে এটা নিশ্চয়ই বিএনপির এই ম্যানিফেস্টোর প্রোগ্রামটাকে তারা বানচাল করার জন্য এই ধরনের ঘটনা ঘটিয়েছে।
হ্যাঁ, যদি ঘটনার প্রবাহ বিশ্লেষণ করা যায় তাহলে ওইটার তাদের যারা এই অভিযোগটা করছেন তাদের অভিযোগ কিন্তু ফেলে দেওয়ার মতো না। কারণ হচ্ছে আমরা নির্বাচনের আগে সাধারণত বিএনপির ম্যানিফেস্টোর দিকে অনেকে তাকিয়েছিল। এটা অনেক আলোচনা সমালোচনা রয়েছে, ফ্যামিলি কার্ড ইস্যুতে অনেক আলোচনা সমালোচনা রয়েছে। তারেক রহমানের আই হ্যাভ এ বা উই হ্যাভ এ প্ল্যান আসলে কি, এটা কিন্তু মানুষজন ম্যানিফেস্টো থেকেও কিছুটা জানতে পারতো এবং জানতে চায় আসলে। তো এবং সাধারণত ধরেন গণমাধ্যমের কথাই যদি বলি, গণমাধ্যম কর্মী হিসেবে তারেক রহমান যখন তার কোনো দলের ম্যানিফেস্টোটা দিবে, নির্বাচনী কোনো ম্যানিফেস্টো দিবে, এবং ওই সময় ধরেন কোনো ইমার্জেন্সি কোনো ক্রাইসিস হয়ে গেল, আসলে গণমাধ্যম তো তার রোলটাই প্লে করবে। তো এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই কারণে আজকে বিএনপির ম্যানিফেস্টোর যে ঘোষণার যে প্রোগ্রামটা, ওইটা কিছুটা ডাউন প্লে করা হয়েছে। সরকার এক গেজেট নোটিফিকেশনে তার মেয়াদের শেষ সময়ে এসে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করেছে। আপনি তো স্টোরিটা কভার করেছেন, আপনি তো কয়েকজন চেয়ারম্যান সহ আরও 2-1 কমিশনারের সঙ্গেও কথা বলেছেন। তো আপনার কাছে কি মনে হলো যে এটা আসলে শেষ সময়ে করার উদ্দেশ্য কি, অথবা এই কমিশনের মূল উদ্দেশ্য কি থাকবে, মূল অবজেক্টিভ কি থাকবে? এই কমিশন আসলে 2024 সালের জুলাইয়ের যে গণ আন্দোলন হলো, গণ আন্দোলনের পরপরই আসলে এই কমিশন, যেটা জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা যারা ছিলেন তাদেরকে পরবর্তীতে জোর করে বিদায় করে দেওয়া হয়, পদত্যাগ করতে বাধ্য করা হয়। তারপর থেকে গত 19 মাস পর্যন্ত এই কমিশনটা ইনঅ্যাক্টিভ ছিল, অর্থাৎ কোনো কাজ হয়নি। এর মধ্যে গত প্রায় এই 19 মাসে দেশে অসংখ্য ঘটনা ঘটেছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, বিশেষ করে মব। তো দুইটা সংগঠন, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র এবং হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি, তারা বলছে যে মবেই শুধু মারা গেছে প্রায় 200 জন। মানে এই সরকারের আমলে যেসব মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে, যদি কমিশন অ্যাক্টিভ থাকতো তাহলে তারা এই ঘটনাগুলো তদন্ত করতে পারতো, এই সম্পর্কে রিপোর্ট দিতে পারতো। তো সরকার কি চায়নি যে তার আমলের মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো মানবাধিকার কমিশন যেন এগুলো নিয়ে কাজ করতে না পারে, সেই জন্যই দেরি করেছে? এছাড়া তো আমি কোনো কারণ দেখি না। আপনি কোনো কারণ দেখেছেন কিনা? অ্যাপারেন্টলি তাই, কারণ সরকার মানে নির্বাচনের আর মাত্র 6 দিন বাকি। এই সময় মানবাধিকার কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে, কমিশন গঠনের প্রজ্ঞাপন, অর্থাৎ কমিশন গঠন করা হয়েছে, তারা এখনো কাজ শুরু করেনি। অর্থাৎ নতুন সরকার আসলে বা নির্বাচনের পরে কাজ শুরু করবে। তো এই বিষয়ে আসলে তারা কি করবে এই সরকারের সময়, যেসব মানবাধিকার, এই সরকারের সময় আদপেও কাজ শুরু করার স্কোপ আছে কিনা? আর মাত্র 6 দিন আছে, তারা ধরেন কমিশন, তারা বসবে, আলোচনা করবে, তাদের অফিস, তো সত্যিকার অর্থে কাজ শুরু করতে করতে তো আসলে 1-2 সপ্তাহ চলে যাবে। এবং বোঝা যাচ্ছে যে তারা এই সরকারের আমলে হয়তো কাজ শুরু করতে পারবে না। কিন্তু আপনার তো এই নতুন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে, ওনার সঙ্গে কি কথা হলো? আমি আসলে নতুন যে কমিশনার, যে চেয়ারম্যান, যিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, তিনি জাস্টিস মইনুল ইসলাম চৌধুরী, তিনি গুম কমিশনে ছিলেন। তো তার কাছে আমি জানতে চেয়েছিলাম যে তারা আসলে ইন্টারিম গভর্নমেন্টের সময় যেসব মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেসবের তদন্ত করবে কিনা বা ব্যবস্থা নেবে কিনা। তো তিনি বলেছেন যে তারা এটা করবেন এবং এটা কমিশনের সবার সঙ্গে বসে বৈঠক করে তারপর সিদ্ধান্ত নেবেন। তবে তিনি বলেছেন যে অনেক সময় বিভ্রান্তিমূলক কিছু অভিযোগ আসে, সেগুলো বাদে যেগুলোর সাবস্টেন্স আছে আর কি, তো সেইগুলোর বিরুদ্ধে তারা গত 18-19 মাসে তো আসলে অনেক ঘটনাই ঘটেছে আমাদের চোখের সামনে, অনেক সাবস্টেন্স আছে, হ্যাঁ, অনেক তথ্য প্রমাণও আছে। তার মানে এই কমিশন এই অন্তর্বর্তী সরকারের আমলে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটেছে সেগুলোও তারা আসলে দেখবে বলে জানিয়েছে। এবং আরেকজন কমিশনার, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর, তিনিও শরীফুল ইসলাম, তিনিও বলেছেন যে তারা এই মানে কোন সরকার, কোন জাতি, কোন বর্ণ মানবাধিকার লঙ্ঘন করেছে সেটা তারা দেখবে না, তারা এগুলো সুষ্ঠু তদন্ত করবে। দর্শক, কয়েকদিন আগে আমরা একটি স্টোরি করেছিলাম, সেটি হচ্ছে এনটি বাংলাদেশ ক্যাম্পেইন ইন ওয়েস্ট বেঙ্গল ইলেকশন। আজকে আমাদের ঠিক একই ধরনের একটি স্টোরি আছে, কিন্তু সেটি হচ্ছে
পশ্চিমবঙ্গের নির্বাচনেই এন্টি ইন্ডিয়ান একটি বিষয় চলে এসেছে এবং ভোটাররা নানা ধরনের সমস্যা ফেস করছে। এই স্টোরিটা নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন শেখ শাহরিয়ার জামান। বিষয়টা একটু কেমন জানি লাগছে না? এন্টি ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান যারা ভোটার তাদেরকেও প্রমাণ দিতে হবে যে তারা ইন্ডিয়ান। এক্স্যাক্টলি। আপনার যদি খেয়াল থেকে থাকে যে আমরা যে স্টোরিটা করেছিলাম কয়েকদিন আগে, আমরা করেছিলাম ইন্ডিয়ান ইলেকশনে অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি মুসলিম যে রেটরিকটা, সেটা কিভাবে ব্যবহার হয়। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট বিজেপি এখন এই জিনিসটাকে একটা উইপেনাইজ করে ফেলেছে। তাদের পার্ট অফ ইলেকশন স্ট্র্যাটেজি যে অ্যান্টি বাংলাদেশ, অ্যান্টি মুসলিম ক্যাম্পেইন চালিয়ে তারা তাদেরকে, হিন্দু ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে। এখন আসি ওয়েস্ট বেঙ্গল ইলেকশনে। আপনি জানেন যে গোটা ইন্ডিয়াতে মোটামুটিভাবে তারা একটা ভালো অবস্থানে থাকলেও ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য লাস্ট ফ্রন্টিয়ার। ওয়েস্ট বেঙ্গলে তারা কোনোদিন কখনো জেতেনি। এবারে তারা বড় আকারে একটা চেষ্টা করছে এবং সেটারই অংশ হিসেবে যেটা আপনি বললেন অ্যান্টি ইন্ডিয়ান, আমি জাস্ট একটু ব্যাখ্যা করি। তারা এটাকে বলছে SIR, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। যে কোনো ইলেকশনের আগে, এটা বেশ আগে থেকে শুরু হয়, যে ভোটার তালিকাগুলো নির্ভুলভাবে করার জন্য ইলেকশন কমিশন একটা পদক্ষেপ নিয়ে থাকে, যে ভেরিফিকেশন করা, ডুপ্লিকেশন থাকতে পারে বা অন্য ভুয়া ভোটার থাকতে পারে, সেটার জন্য তারা এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। এবারে ইন্টারেস্টিং হচ্ছে এই পদক্ষেপগুলো সাধারণত ইলেকশনের বেশ আগে থেকে নেওয়া হয়। এইবারে পদক্ষেপটা নেওয়া হয়েছে ঠিক জাস্ট বিফোর দ্য ইলেকশন। নভেম্বর মাসে তারা নোটিশটা জারি করেছে, ডিসেম্বরের ভিতরে তারা তাদের যে সন্দেহজনক যে ভোটার তালিকা সেটা তারা করেছে এবং নাম্বারটা ইজ হিউজ, প্রায় 1.5 কোটিরও বেশি। তারা সন্দেহজনক বলছে 1,70,00,000, যে এই ভোটারগুলো সন্দেহজনক ভোটার। এখন এই সন্দেহজনক ভোটারগুলোকে তারা বলছে যে তোমরা এখন প্রমাণ করো যে তোমরা ইন্ডিয়ান। বৃহৎ অঙ্কের ভোটারদের এটা প্রমাণ করতে হবে। এক্স্যাক্টলি। এখন এইখানে আরো একটা ক্যাচ আছে। ইউ নো দ্যাট ওয়েস্ট বেঙ্গল ইজ এ বড় একটা জায়গা, সেখানে অনেকগুলো রাজ্যসভার সিট রয়েছে। যে সমস্ত জায়গায় বিজেপি রিলেটিভলি খারাপ করেছে, ওই জায়গাগুলোর যে ভোটার তাদেরকেই বেশি মাত্রায় টার্গেট করা হয়েছে। এটা একটা প্যাটার্নটা খুব ক্লিয়ার। মানে কি, যে এই যে নোটিশটা যে সার্ভ করে যে তুমি একজন সন্দেহজনক ভোটার, তোমাকে এখন প্রমাণ দিতে হবে কামুতের ডকুমেন্টস এর মধ্যে কি কি তারা চাচ্ছে? ডকুমেন্টস এর ভিতরে ধরেন আধার কার্ড থাকতে পারে, বার্থ সার্টিফিকেট থাকতে পারে, তার যে বাবা এখানে কোনো কিছুতে এস্টাবলিশ ছিল সেটার কোনো প্রমাণ থাকতে পারে। সো ইটস এ চেইন অফ ডকুমেন্টস দে নিড টু সাবমিট। তো তারা সেগুলো দিবে, সেগুলো তো থাকার কথা। সেগুলো হয়তোবা আপনি হয়তোবা অনেকেই বলতে পারি যে আমাদের ধরেন একটা পাসপোর্ট আছে বা কিছু আছে, কিন্তু জাস্ট ইমাজিন যে লোয়ার টিয়ার তাদের কারো কাছে কি বার্থ সার্টিফিকেট আছে, বা তাদেরকে যদি অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা তো হসপিটালে জন্মায় না, বেশিরভাগ ক্ষেত্রে বাসায় জন্মায়, বার্থ সার্টিফিকেট কোথায় পাবে? আবার সেক্ষেত্রে দেখা যায় যে যখন তারা এটা মিউনিসিপ্যাল বা লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন থাকে তাদের কাছে, সেখানেও তারা হ্যারাস হয়। এই গোটা ঘটনাটা যেটা হচ্ছে গিয়ে যে ইলেকশন জেতার জন্য একটা ভীতিকর পরিবেশ তৈরি করে, সেটা অ্যান্টি বাংলাদেশ হোক, অ্যান্টি ইন্ডিয়ান হোক, বা ভোটারদেরকে বিভিন্ন ধরনের সমস্যার ভিতরে ফেলে বা তাদেরকে হ্যারাস করে কিছুটা হলো সুবিধা আদায় করার যে বিষয়টা, এই বিজেপি গভর্নমেন্ট আমার যেটা চোখে দেখা যে মনে হচ্ছে যে অ্যাপারেন্টলি তার সমস্ত মেকানিজম তারা ব্যবহার করছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন, যেহেতু এখানে তারা এখন পর্যন্ত জিততে পারে না, এই জন্য যত ধরনের মেকানিজম আছে সবই তারা, কিন্তু কতটুকু তারা সফল হবে বলে আপনার প্রেডিকশন? এইটা বলা মুশকিল। ওইখানকার ডায়নামিক্স এখান থেকে আমাদের মনে হয় অতটা প্রেডিক্ট করা মুশকিল। তবে ওই যে ভোটের যে কম্পোজিশন, যে মুসলিম ভোটাররা রয়েছে প্রায় 25 to 30%, সেটা একটা ভালো ভোট ব্যাংক তৃণমূল কংগ্রেসের, সেটা আমরা বাইরে থেকে জানি। আবার ওয়েস্ট বেঙ্গলের নিজস্ব যে যারা এখানকার স্থানীয়, মানে যারা প্রথম থেকেই রয়েছে, তাদের ক্ষেত্রেও বিজেপির প্রভাবটা কিছুটা কম। বিশেষ করে বাইরে থেকে যারা এখানে এসে মাইগ্রেট করেছে, ফর এক্সাম্পল বিভিন্ন প্রদেশ থেকে, বিভিন্ন রাজ্য থেকে ওয়েস্ট বেঙ্গলে যারা মাইগ্রেট করেছে, তাদের ভিতরে বিজেপির প্রভাবটা বেশি। তো অল টুগেদার ইয়েট টু সি, বেশি দিন আর নাই, এপ্রিল মেতেই ওদের ইলেকশন।
আমরা বুঝে যাব। তবে আমার কাছে অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে তাদের এই ধরনের মেকানিজম ব্যবহার করে খুব বেশি যে তারা সুবিধা করতে পারবে, অন্তত ওয়েস্ট বেঙ্গলে এরকম আমার মনে হচ্ছে না।